আপনার আওয়ামী লীগ বিএনপি 90-এর পরবর্তী সময়টা যদি আমরা ধরি যে লাস্ট 3 দশকে দুটো দল সরকার গঠন করেছে, 30-35-40% ভোট পেয়ে, 40% ভোট পেয়ে সরকার গঠন করেছে। আর 60% মানুষ তাদের মতামতের কোনো দাম নেই। 40% ভোট পেয়ে যা ইচ্ছে তারা সংসদে আইন বানাচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলের খালি আন্দোলন ছাড়া রাজপথে কোনো কাজ নেই। কিন্তু সেই কারণে আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি আনুপাতিক হারে নির্বাচন ইন্ট্রোডিউস করা যায়, সেটা হচ্ছে এই একদলীয় আধিপত্য বিস্তারের সংসদের পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ হবে। এইখানে অনেকে বুঝে অনেকে না বুঝে মিডিয়ার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে হচ্ছে কি আনুপাতিক হারে নির্বাচন হলে আপনার বছর বছর সরকার পরিবর্তন হবে। ভারত কিংবা ধরেন যাই হোক, আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল কিছু ডিভিশন আছে, আমাদের কিছু বিষয়ে অনৈক্য আছে, যারা বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে তারা সরকার ফেলে দেবে। পাকিস্তানে ইমরান খানকে যেভাবে হটিয়ে দিয়েছে। তো দেখেন, আমাদের যদি যে আলোচনা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, আলোচনাটা হচ্ছে যে এখন আপাতত উচ্চ কক্ষে আমরা 100 যে সংসদ সদস্য হবে সেইখানে আমরা আনুপাতিক হারে নির্বাচনের ভিত্তিতে আমরা প্রতিনিধি নিশ্চিত করব। লোয়ার হাউসে যে 400 প্রতিনিধি থাকবে সেটা এক্সিস্টিং সিস্টেমে, তার মানে ওই গতানুগতিক প্রক্রিয়ায় এইখানে কিন্তু ওই বড় দলগুলোরই আধিপত্য থাকবে। এমনকি এমন হতে পারে, ধরেন কোনো ছোট দল লোয়ার হাউসে একজন এমপি জিতল না, কিন্তু সব মিলিয়ে তার দল 5% ভোট পেল, তাহলে উচ্চ কক্ষে তার 5 জন প্রতিনিধি থাকবে সেই দল থেকে। লোয়ার হাউসে কিন্তু তার একজন প্রতিনিধিও থাকতেছে না। সুতরাং আপনাকে যদি সংসদ আপনার ভেঙে দিতে হয়, সরকারের পতন ঘটাতে হয়, প্রথমত হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, যেটা এক্সিস্টিং সিস্টেম থাকলে লোয়ার হাউসে এই বিজয়ী দল ব্যতীত অন্য পক্ষে কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে আপনারা সংবিধানের যে 70 নাম্বার অনুচ্ছেদ, যে বিষয়ে ইতিমধ্যেই একমত হয়েছে যে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে সরকার পতনের ক্ষেত্রে, যেটাকে আস্থা বিল বলে, সেখানে ভোট দিতে পারবে না। তাহলে তারা ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না, তাহলে সরকার পরিবর্তনের এই বিধানটা থাকতেছে না। বরঞ্চ এইখানে আপার হাউসে যদি এই আপনার প্রপোর্শনেট অনুপাতে সিটটা হয়, তাহলে হলো কি অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আরো 4 থেকে 5টা দলের প্রতিনিধিত্ব বা ভয়েস ওখানে থাকার ফলে কিছু বিষয় নিয়ে অন্তত তারা কথা বলতে পারবে। কারণ আপনারা দেখেছেন সংসদ সদস্য তো খালি হানা ভোট হাত জাগানো আর হানা বলার মধ্যে দিয়েই তাদের কার্যক্রম শেষ করে, এবং সংসদটা তো ভাইব্রেন্ট হয় বিরোধী দলের বক্তাদের কারণে বা বিরোধী সংসদ সদস্যদের কারণে। তাহলে এক্সিস্টিং সিস্টেমে তো ওইভাবে বিরোধী দল খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সেক্ষেত্রে আপার হাউসে যখন আমরা পররাষ্ট্র নীতি, দেশের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আমরা একটা বিল নিয়ে আলোচনা হবে, সেইখানে একটা গঠনমূলক আলাপ আলোচনা হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করছি। যদি এখানে কোনো কোনো দলের কিছু কিছু বিষয় একেবারে 18 মতো রিজার্ভেশন, ওখান থেকে তারা সরবে না, সেই জায়গা থেকে আমরা কমিশনকে বা আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বারবার বলেছি, সংস্কার করতে হবে এই দেশের মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার আলোকে, কোনো দলকে প্রাধান্য দিয়ে নয়, কোনো দলের নোটের আলোকে নয়। কারণ এই জুলাই গণঅভ্যুত্থানটা কোনো দলের ডাকে তো হয় নাই, কোনো দলের আন্দোলনে হয় নাই, পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে, আমরা সবাই জানি। সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই, জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি, তাহলে ভবিষ্যতে আরো গণ অভ্যুত্থান ঘটবে।